আচ্ছা, তো আমরা শুরু করি তাহলে। গত ক্লাসে নোডাল অ্যানালাইসিস এই মেথডটা আমরা আলোচনা করছি, কিভাবে নোডাল অ্যানালাইসিস করে একটা সার্কিট সলভ করা যায় সেটা। তো একটু শর্টলি বলি কি ছিল গতকালকেরটা, মানে আগের ক্লাসেরটা। প্রতিটা নোডে আমরা একটা করে ভোল্টেজ ভ্যারিয়েবল অ্যাসাইন করে নিতাম, V1, V2, V3 এভাবে। সেই প্রতিটা নোডে কারশফের একটা সূত্র অ্যাপ্লাই করতাম। কোন সূত্রটা? কেসিএল নাকি কেভিএল? কেসিএল অ্যাপ্লাই করতাম। কেসিএল মানে হচ্ছে কারেন্টগুলার সামেশন জিরো, এই সূত্রটা অ্যাপ্লাই করার পরে প্রতিটা কারেন্টকে আমরা V/R অর্থাৎ ওহমস ল দিয়ে রিপ্লেস করে দিতাম। তাহলে ইকুয়েশনের মধ্যে শুধুমাত্র নোড ভোল্টেজগুলাই আননোন ভ্যারিয়েবল থাকতো। এরপরে ইকুয়েশন সলভ করে নোড ভোল্টেজগুলো নির্ণয় করতাম। এই তো এগুলোই ছিল হচ্ছে স্টেপ নোডাল অ্যানালাইসিসের। আচ্ছা, আপনাদেরকে বলছিলাম যে একটু বাসায় এক্সাম্পল প্রবলেমগুলো করবেন। এটা কি করছিলেন? এক্সাম্পল 6 কেউ করছেন এটা? জি স্যার। ওকে, ঠিকঠাক মতো মিলছে অ্যান্সার? স্যার অনেক বড়, হ্যাঁ, অনেক অনেকগুলা। বড়। ঠিক আছে। 4টা ভ্যারিয়েবল তো 4টা ইকুয়েশন আসবে, সো বেশ বড় হবে এটা। আচ্ছা, আজকে আমরা এখান থেকে শুরু করব মেশ অ্যানালাইসিস। মেশ জিনিসটা কি? মেশ হচ্ছে সার্কিটের একটা লুপ, এমন একটা লুপ যেই লুপের মধ্যে ইন্টারনাল আর কোনো লুপ নাই। আরেকবার বলতেছি, মেশ হলো সার্কিটের এমন একটা লুপ যেই লুপের মধ্যে আর কোনো ইন্টারনাল লুপ নাই। তো এটা আপনাদেরকে কয়েক ক্লাস আগে হয়তো বলছিলাম যে এই বইয়ে লুপ এবং মেশের ডেফিনিশনটা আসলে সেমই। সেই যে এখানে মেশের ডেফিনিশনটা লেখা আছে। আচ্ছা, মেশ অ্যানালাইসিসে আমরা কিভাবে করব? আগেরটাতে অর্থাৎ নোড অ্যানালাইসিসে যেরকম কেসিএল অ্যাপ্লাই করতে হয়েছিল, মেশ অ্যানালাইসিসে কেভিএল অ্যাপ্লাই করতে হবে। কেসিএল দিয়ে মানে কেসিএল অ্যাপ্লাই করে আমরা কোন আননোনগুলো নির্ণয় করতাম? নোড ভোল্টেজগুলো। আর মেশ অ্যানালাইসিসে বা কেভিএল অ্যাপ্লাই করে আমরা নির্ণয় করব হলো আননোন কারেন্টগুলো। এই হচ্ছে পার্থক্যগুলো। ওকে, তো কেসিএলে বা নোড অ্যানালাইসিসে সার্কিটের ভ্যারিয়েবলগুলো কি কি ছিল? প্রতিটা নোডের ভোল্টেজ V1, V2, V3। আর এখানে সার্কিটের ভ্যারিয়েবলগুলো হবে প্রতিটা মেশের কারেন্ট বা লুপের কারেন্ট, একই কথা। বুঝতে পারছেন এই 3টা পয়েন্ট, মানে কম্প্যারিজনটা মেশ অ্যানালাইসিস এবং নোড অ্যানালাইসিসের মধ্যে। ওখানে ভোল্টেজ নির্ণয় করতাম, এখানে কারেন্ট নির্ণয় করব। ওখানে কেসিএল অ্যাপ্লাই করতাম, এখানে কেভিএল অ্যাপ্লাই করব। আচ্ছা, তো একটা সিম্পল এক্সাম্পল দিয়ে আমরা শুরু করি। এখানে স্টেপ লেখা আছে, আমরা নিজের আগে এক্সাম্পলটা বুঝি, স্টেপ তাহলে নিজে এমনিতে বুঝতেই পারবেন। সরি। ওকে, দেখেন এটা একটা সিম্পল সার্কিট। এই সার্কিটের মধ্যে আমরা কয়টা লুপ দেখতে পাচ্ছি? দুইটা মেশ। প্রতিটা মেশে একটা ভ্যারিয়েবল মেশ কারেন্ট ইমাজিন করে নিতে হবে। প্রতিটা মেশে একটা ভ্যারিয়েবল মেশ কারেন্ট ইমাজিন করে নিতে হবে। সেটাকে ছবিতেই যে এইভাবে দেখানো হয়, দেখেন একটা রোটেটিং সাইন দিয়ে I1 আর এখানে আরেকটা I2। তো এই যে এই ডিরেকশনটা কোন দিকে হবে সেটা আপনার ইচ্ছা। আমরা চ্যাপ্টার 2তেও এই জিনিসটা নিয়ে আলোচনা করছি যে একটা আননোন কারেন্ট ধরার সময় সেটার ডিরেকশন আমরা আমাদের ইচ্ছা মতো ধরে নিতে পারি। অ্যান্সারই পরে বলে দিবে প্লাস বা মাইনাস, সেটা থেকেই আমরা বুঝতে পারবো যে প্রকৃতপক্ষে কারেন্টটা কোন দিকে ফ্লো হচ্ছে। ওকে, আচ্ছা, তো এখানে একটু খেয়াল করেন, সার্কিটের মধ্যে আগে থেকে কিছু কারেন্ট কিন্তু ছিল। সে এই কারেন্টটার নাম দিয়ে রাখছে ক্যাপিটাল I1। এটা কোন কারেন্টটা? যেই কারেন্টটা রেজিস্টরের মধ্য দিয়ে
আর রেজিস্টার 1 এর মধ্য দিয়ে ফ্লো করতেছে। তারপরে এখানে একটা দিছে I3, এখানে একটা দিছে I2। সো সার্কিটটা সলভ করার অর্থ হলো এই কারেন্টগুলোর মান ঠিকঠাক মতো নির্ণয় করতে হবে। বাট আমরা কিন্তু ওই কারেন্টগুলোকে ডিরেক্টলি সার্কিটের ভ্যারিয়েবল হিসেবে ধরি নেই। I1, I2, I3 এগুলো কিন্তু আমার মেশ অ্যানালাইসিসের ভ্যারিয়েবল না। মেশ অ্যানালাইসিস ভ্যারিয়েবল কয়টা এবং কি কি? এই দুইটা মেশ কারেন্ট, স্মল I1 এবং স্মল I2। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, তো এইটার সলিউশনটা নাই না? আচ্ছা হ্যাঁ, তাহলে আমি এটার সলিউশনটা করে দেখাই এবার। আচ্ছা, এখানে তো ভ্যালুও নাই, একবার এটাই করব তাহলে, এটা পরে করি। সিম্পল এক্সাম্পলটাই আগে করি। ঠিক আছে। আচ্ছা, তো এখানে তো কোনো কিছুর ভ্যালু দেয়া নাই, আমি জাস্ট অঙ্ক একটা এক্সাম্পল করে দেখানো দরকার বিধায় একটু ভ্যালু অ্যাজিউম করে নিচ্ছি। সে এটা হলো 10 ভোল্ট, এটা 5 ভোল্ট। রেজিস্ট্যান্সগুলো ইচ্ছা মতো একটু দিয়ে নিই, 2, 3, 4 এরকম কিছু ভ্যালু দিয়ে আপনাদেরকে একটু ম্যাথটা করে দেখাই যে কীভাবে সলিউশনটা আসবে। তাহলে প্রথম কাজ হচ্ছে দুইটা মেশ কারেন্ট, দুইটা ভ্যারিয়েবল অ্যাজিউম করে নিতে হবে, ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ আপনার ইচ্ছা, বা দুইটাও দুই দিকে দিতে পারেন। অর্থাৎ দুইটাই ক্লকওয়াইজ নিতে হবে এমনও কোনো কথা নেই, একটা ক্লকওয়াইজ নিলেন আর একটা অ্যান্টি ক্লকওয়াইজ নিলেন, নিতে পারেন। আচ্ছা, এই হচ্ছে দুইটা মেশ কারেন্ট I1, I2। এখন প্রথম মেশে কেভিএল অ্যাপ্লাই করা শুরু করতে হবে। কেভিএল কিভাবে অ্যাপ্লাই করতে হয় মনে আছে? লুপের একটা পয়েন্ট থেকে যাত্রা শুরু করবেন, যতগুলো ভোল্টেজকে আপনি টাচ করতেছেন প্রতিটা ভোল্টেজ সঠিক সাইন সহকারে লিখবেন। এভাবে লিখতে লিখতে আবার আগের অবস্থায় ফিরে আসতে হবে। তো আমি যে পয়েন্টটা দিয়ে শুরু করলাম বলেন, সেখান থেকে যদি উপরের দিকে উঠি, প্রথমে কি পাচ্ছি? -10 ভোল্ট। -10 ভোল্ট, গুড। তারপরে কি পাচ্ছি এখানে? +2 ইন্টু I। এখানে পাচ্ছি 2 ওহমের রেজিস্টরটা। হ্যাঁ, 2 ওহম রেজিস্টরের ভোল্টেজকে আমরা ওহমস ল দিয়ে লিখতে পারি V সমান I ইন্টু R। এই I মানে কোন I? এইখান দিয়ে কোন কারেন্টটা যাচ্ছে? ধরেছি এটা না? রাইট, লুপের যে I1 কারেন্ট আমি অ্যাজিউম করছি সেটাই এই 2 অ্যাম্পিয়ারের মধ্য দিয়ে যাচ্ছে, এবং ডিরেকশনটাও দেখে নিতে হবে যে ঠিক আছে কিনা, অর্থাৎ আমি যেদিকে যাচ্ছি কারেন্টটাও সেদিকেই যাচ্ছে কিনা। তো হ্যাঁ, যাচ্ছে, কারেন্টটা এখান দিয়ে এদিকেই যাচ্ছে। সো যদি এটা উল্টা হইতো তাহলে আবার -2I লিখতে হইতো, তাহলে আমি প্লাস লিখলাম 2I1। আচ্ছা, এরপর এখান দিয়ে আসলাম এখানে, এই 3 ওহমসের মধ্য দিয়ে কত কারেন্ট কে বলতে পারবেন? স্যার একই তো, মেশ কারেন্ট মতো একটা লুপ ধরেছে। দেখেন, এই 3 ওহমটা এমন একটা জায়গায় আছে যেটা মেশ 1 এরও অংশ আবার মেশ 2 এরও অংশ। সো এটার মধ্য দিয়ে দুইটা কারেন্ট ফ্লো হচ্ছে, I1 ফ্লো হচ্ছে নিচের দিকে, আর খেয়াল করেন এই I2টা ফ্লো হচ্ছে উপরের দিকে। ওকে, তো আমি লুপে ঘুরতেছি হইল নিচের দিকে, তাহলে আমাকে হিসাব করতে হবে নিচের দিকে নেট কারেন্ট কত। নিচের দিকে নেট কারেন্ট কত? I1 - I2। I1 - I2। এই একটা জিনিসই মেশ কারেন্টে একটু বোঝার, আর বাকি সব কাজ খুবই সহজ। দেখেন, এটা কারো বুঝতে কনফিউশন আছে কিনা আমি আবার বলতেছি। 2 ওহমের ভেতর দিয়ে শুধুমাত্র একটা কারেন্টই যাচ্ছে, সেটা হলো ফার্স্ট মেশের কারেন্টটা I1। কিন্তু 3 ওহমটা এমন জায়গায় যেটা কিনা দুইটা মেশকেই টাচ করতেছে, সেটার মধ্য দিয়ে I1 যাচ্ছে এদিকে, I2 যাচ্ছে এদিকে। তো দুইটা বিপরীতমুখী জিনিস, সো মাইনাস হবে, এতটুকু তো বোঝাই যাচ্ছে। তো মাইনাস কোনটা হবে, I1 - I2 নাকি I2 - I1? সেটা ডিপেন্ড করবে আমি
কেভিএলটা অ্যাপ্লাই করার জন্য কোন দিকে ঘুরতেছি? আমি ঘুরতেছি এই দিকে। সো আমাকে মেজার করতে হবে ওই দিকে, অর্থাৎ নিচের দিকে নেট কারেন্টটা কত। তাহলে নিচের দিকে নেট কারেন্ট হলো I1 মাইনাস I2, আর ওহমস ল অ্যাপ্লাই করে সেটাকে 3 দিয়ে গুণ করে দিলাম, তাহলে ভোল্টেজ পেয়ে গেলাম। শেষ। প্রথম মেশে তো আর কিছু নাই, সমান সমান 0। এটা কি সবাই বুঝছি? সেকেন্ড মেশটা একটু খেয়াল করেন, সে এখান থেকে শুরু করি, এদিকে যাই। বলেন প্রথমে কি পাচ্ছি? 3 ওহমের রেজিস্টার। 3 ওহমের রেজিস্টরের মধ্যে কারেন্টটা কত এখন? I2 মাইনাস I1। আমি এখন যাচ্ছি এই উপরের দিকে, তাহলে আমাকে এখন মানে সেকেন্ড ইকুয়েশনে মেজার করতে হবে 3 ওহমের মধ্যে উপরের দিকে কারেন্টটা কত। সেটা হলো I2 মাইনাস I1। তারপরে 4 ওহমের মধ্য দিয়ে কত? I2 অনলি I2। তারপরে প্লাস 5 একটা ভোল্ট। 5 ভোল্টের প্লাস মাথায় টাচ করতেছি, সো প্লাস 5 ভোল্ট সমান 0। এই তো অঙ্ক শেষ। এই দুইটা ইকুয়েশনের দিকে তাকান, এখানে আপনার দুইটা ভ্যারিয়েবল আছে, সো ক্যালকুলেটরে অথবা নিজে হাতে কলমে করলেই I1 এবং I2-র ভ্যালু দুইটা পেয়ে যাবেন। সবাই কি বুঝছি? কারো যদি কোনো প্রশ্ন থাকে এই ফার্স্ট ম্যাথটা নিয়ে করতে পারেন। ওকে, এই হলো কেভিএল এর মেশ অ্যানালাইসিসের বেসিক কথা। এবার একটু স্টেপগুলো দেখে নেই কি লেখা ছিল। প্রথম কাজ, প্রতিটা মেশে I1 I2 এভাবে মেশ কারেন্ট ভ্যারিয়েবল অ্যাসাইন করতে হবে। এটা আমরা করছি। ওকে, এখানে ছোট্ট একটু ভুল লিখে ফেলছে, এটা তো কেসিএল হবে না, এটা কেভিএল হবে, এটা প্রিন্টিং মিস্টেক, একটু খেয়াল রাখেন। প্রতিটা মেশে কেভিএল অ্যাপ্লাই করব। কেভিএল অ্যাপ্লাই করার সময় ওহমস ল ইউজ করে ওই যে ভোল্টেজগুলোকে আইআর আকারে রিপ্লেস করব। প্রথমে কেভিএল অ্যাপ্লাই করব, তো কেভিএল তো হচ্ছে ভোল্টেজের যোগ বিয়োগ, ভোল্টেজগুলোকে আবার আইআর এই ওহমস ল দিয়ে রিপ্লেস করব। তারপরে যে ইকুয়েশনগুলো আসবে, প্রতিটা ইকুয়েশন প্রতিটা ভ্যারিয়েবল, নাম্বার অফ ইকুয়েশন নাম্বার অফ ভ্যারিয়েবল সমানই হবে, সেগুলোকে সলভ করলেই মেশ কারেন্ট পেয়ে যাব আমরা। আচ্ছা, তো একটু দেখি তো পরেরটার কি অ্যান্সার দেওয়া ছিল। ও না, এটা তো ভ্যালু দেওয়া নাই, সরি। আচ্ছা, কথার কথা, সে I1 যদি 3 অ্যাম্পিয়ার আসে আর I2 যদি 4 অ্যাম্পিয়ার আসে, তাহলে বলেন তো এই 3 ওহমের মধ্য দিয়ে অ্যাকচুয়ালি কত কারেন্ট যাচ্ছে? এটা জাস্ট আমি এমনি একটা নাম্বার দিয়ে আপনাদেরকে বোঝাতে চাচ্ছি। বলেন I1 এত, I2 এত। 1 অ্যাম্পিয়ার 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, সেটা কোন দিকে? উপরের দিকে। গুড। দেখেন 3 ওহমের মধ্য দিয়ে I1 যাচ্ছিল নিচের দিকে, I2 উপরের দিকে। সো I2 যেহেতু বড়, তার মানে নেট বা রেজাল্টেন্ট কারেন্টটা I2 এর দিকেই ফ্লো হচ্ছে, এবং সেটা কত? 4 মাইনাস 3। এই সো মেশ কারেন্টগুলো নির্ণয় করা হয়ে গেলে তখন আমরা যে কোনো একটা কম্পোনেন্টের অরিজিনাল যে কারেন্ট, একটা কম্পোনেন্টের মধ্য দিয়ে প্রকৃতপক্ষে যে কারেন্ট ফ্লো হচ্ছে সেটা নির্ণয় করতে পারি। এই ওকে, শেষ তাহলে এক্সাম্পলটা। আচ্ছা, আমরা সেকেন্ডটাতে যাব, একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই। তো আমাদের নেক্সট এক্সাম্পলটা হলো এইটা। এখানে এক্সট্রা একটা ব্যাপার আছে, সেটা কি? সার্কিটের মধ্যে একটা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স আছে। আপনাদের গত ক্লাসের কথা মনে পড়ে কিনা, যে নোড অ্যানালিসিসও আমরা এভাবেই আগাচ্ছিলাম। প্রথমে একটা সিম্পল অঙ্ক করছিলাম,
তারপরে একটা অঙ্ক করছিলাম যেখানে একটা ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স ছিল। তো দেখা গেছিল যে কারেন্ট সোর্স থাকার কারণে সার্কিটে একটা এক্সট্রা ভ্যারিয়েবল চলে এসেছিল, সামথিং ভি নট। যেমন এখানে চলে আসবে এই যে এই এক্সট্রা ভ্যারিয়েবলটা আই নট। এই এক্সট্রা ভ্যারিয়েবলটাকে কিভাবে রিপ্লেস করতে হবে বলতে পারেন? এই এক্সট্রা ভ্যারিয়েবলটাকে আমাদের সার্কিটের যে ভ্যারিয়েবল সেগুলোর মাধ্যমে রিপ্লেস করতে হবে। সার্কিটের ভ্যারিয়েবল কোনগুলো? এই সার্কিটে কি দেখতে পাচ্ছেন বলেন? I1 I2 I1 I2 I3 তিনটা মেশ, I সো তিনটা I হচ্ছে not ভ্যারিয়েবল। ও আচ্ছা I1 2 3 এই তিনটার রেসপেক্টে সামহাউ এই তিনটার যোগ হোক বিয়োগ হোক কোনো একভাবে আই নটকে প্রকাশ করতে হবে। তাহলে আমরা ইকুয়েশন থেকে আই নট সরাই ফেলতে পারবো, ব্যাস তখন ইজিলি আবার 3 ভ্যারিয়েবল সলভ করা যাবে। আচ্ছা, তো এটা আমি একটু লিখে দেখাই আপনাদের ইকুয়েশনগুলো, খেয়াল করেন। একটু বড় আছে সার্কিটটা, আমি একটু আঁকি আগে। ভোল্ট আর একটা সোর্স হচ্ছে 4i নট। এই যে এখানে সোর্সটা দেখা যাচ্ছে ডান পাশে, এটা কোন ধরনের সোর্স একটু বলেন? ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। হ্যাঁ, এবং সেটা কি ধরনের ডিপেন্ডেন্সি? কারেন্ট কন্ট্রোলড নাকি ভোল্টেজ কন্ট্রোলড? ভোল্টেজ কন্ট্রোল। কিভাবে বুঝলেন? কি দেখে বুঝতে পারলেন যে এটা ভোল্টেজ কন্ট্রোলড? অন্য কেউ বলতে পারবেন? আচ্ছা, কি কন্ট্রোলড সেটা তো এই যে এই ভ্যালুটা দেখে বুঝতে হয়। 4i নট, আই নট কি? আই নট হচ্ছে সার্কিটে দেয়া আছে, দেখেন এই যে এই কারেন্টটা, একটু ছবিতে দেখাই, এই যে এখানে লেখা আছে। সো এটা একটা ভোল্টেজ সোর্স, ঠিক আছে, যেহেতু ভিতরে প্লাস মাইনাস, বাট এই ভোল্টেজ সোর্সের ভোল্টেজের ভ্যালুটা একটা কারেন্টের উপরে ডিপেন্ড করতেছে, এই যে আই নট কারেন্টটার উপর। অতএব এটা একটা কারেন্ট কন্ট্রোলড ভোল্টেজ সোর্স, সিসিভিএস। বুঝতে পারছি সবাই? কারেন্ট কন্ট্রোলড ভোল্টেজ সোর্স। ওকে, তো আসেন, তিনটা মেশ দেখা যাচ্ছে, তিন মেশে তিনটা মেশ কারেন্ট লিখি। যে কোনো ডিরেকশনে আপনি ধরতে পারেন, সাধারণত আমরা সবসময় ক্লকওয়াইজই ধরি, উল্টা ধরলেও কোনো সমস্যা নেই। I1 I2 I3 ডান। একটা একটা করে মেশে কেভিএল লেখা শুরু করি। প্রথমে ধরেন মেশ 1-এ, বলেন এখান থেকে শুরু করলাম, কি পাচ্ছি প্রথমে? বলেন। এই যে এখান থেকে এইদিকে গেলে সবার ফার্স্টে পাচ্ছি -24 ভোল্ট, মুছে গেল, -24। তারপরে এই আসলাম, এইদিকে যাব, 10 ওহমের রেজিস্টারের মধ্য দিয়ে কতটুকু কারেন্ট ফ্লো হচ্ছে? মেশ কারেন্টগুলো দেখে বলেন। I1 minus I2 ভেরি গুড। এটা কি কারো বুঝতে সমস্যা আছে? থাকলে বললেন, কিন্তু আগের অঙ্কেও দেখছি এরকম। 10 ইন্টু I1 মাইনাস I2, এটা হচ্ছে ভোল্টেজটা। আরও নিচে নামলাম, 12 ওহমস, এটার মধ্যেও কত কারেন্ট? মেশ কারেন্টগুলো দেখে বলেন। I1 minus I3 ভেরি গুড, I1 মাইনাস I3। আর কিছু বাকি আছে প্রথম মেশে? নাই, ইকুয়ালস টু 0।
আসেন মেশ টুতে আসি। মেশ টুতে ধরেন এখান থেকে শুরু করি, উপরের দিকে যাই। বলেন কি পাচ্ছি প্রথমে? মেশ টুতে তাকান, এখান থেকে এই দিকে ফার্স্টে যাচ্ছি, কি পাচ্ছি? ট্রাই টু 10 I2 minus I1. গুড। 10, উপরের দিকে যেহেতু যাচ্ছি, সো উপরের দিকে নেট কারেন্ট হলো I2 মাইনাস I1। তারপরে কি পাচ্ছি? 24। 24-এর মধ্য দিয়ে কি কারেন্ট? For I2. অনলি I2, এখানে আর কি কোনোটার সাথে কোনোটার কানেকশন নাই। আর এরপরে হলো 4 ওহমের মধ্য দিয়ে কি পাচ্ছি? Sir, I2 minus I3. ভেরি গুড। I2 মাইনাস I3, এখানে আর কোনো সোর্স টোর্স কিছু নাই, সো ইকুয়ালস টু 0, শেষ। আচ্ছা, তারপরে মেশ 3-তে চলে আসি, এখান থেকে এদিকে। বলেন ফার্স্টে 12 ওহম, কত কারেন্ট? I3 minus I1. গুড, I3 মাইনাস I1। তারপরে 4 ওহমস, কত কারেন্ট? I3 minus I2. I3 minus I2. সবার লাস্টে কি পাচ্ছি? এই যে এইটা 4I0। খেয়াল করেন, এই যে 4I0 যেটা, সেটা কি ভোল্ট নাকি অ্যাম্পিয়ার? অ্যাম্পিয়ার। এটা ডিপেন্ড করতেছে একটা কারেন্টের উপর, ঠিক আছে, যে I0 হলো একটা কারেন্ট, বাট এই 4I0 কিন্তু একটা ভোল্টেজ সোর্সের মান। সোর্সটা তো ভোল্টেজ সোর্স, তাই না? প্লাস মাইনাস দেয়া যেহেতু, সো এইটা এই ভোল্টেজ সোর্সের ভোল্টেজের মানকেই বোঝাচ্ছে। তাহলে কেভিএলে তো আমরা ভোল্টেজই লিখি, রাইট? সো একবারে ভোল্টেজটাই আপনি এখানে লিখবেন 4I0। প্লাস লিখবেন নাকি মাইনাস লিখবেন? এই যে এখান থেকে এখানে যখন আসছেন, কোন মাথায় টাচ করছেন ভোল্টেজ সোর্সের? মাইনাস হবে তো। না, আমরা এই যে Plus দিক থেকে ঘুরতেছি, এই 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 হ্যাঁ। ভোল্টেজ সোর্সের পজিটিভ মাথায় টাচ করছি, অতএব মানটা পজিটিভই হবে, প্লাস 4I0। এটাই একটা ভোল্টেজ, সো এখানে আর IR দিয়ে রিপ্লেস করা লাগতেছে না। ভোল্টেজ সোর্স থাকলে ডিরেক্টলি আমরা ভোল্টেজের ভ্যালু লিখে দেই, যেমন এই যে প্রথমটাতে লিখছিলাম কত? 24। তো এখানেও এরকম এটা ডিরেক্টলি লিখলাম, প্লাস 4I0 ইকুয়ালস টু 0। এই তো, তাহলে এই ম্যাথটা এবার আমরা সলভ করতে পারবো। ছোট্ট একটা ঝামেলা আছে, এই I0টাকে সরাই দিতে হবে। I0কে I1, I2, I3 এর রেসপেক্টে সামহাউ লিখতে হবে। তো একটু খুঁজে বের করেন সার্কিটে I0টা কোথায় আছে আসলে। স্যার I1 এই যে মাইনাস এখানে। I2 না? ভেরি গুড। এই I0টা আসলে কি জিনিস? আমরা মেশ কারেন্ট দিয়ে যদি দেখি, এই দিকে যাচ্ছে I1 মেশ কারেন্ট, উপরের দিকে যাচ্ছে I2 মেশ কারেন্ট। তাহলে নিচের দিকের যে রেজাল্টেন্ট কারেন্ট, সেটাকেই ওরা নাম দিছে I0। সো I0 ইকুয়ালস টু I1 মাইনাস I2। সেটাই আমরা এখানে রিপ্লেস করে দিব, এই I0 কেটে দিয়ে এখানে লিখে দিব I1 মাইনাস I2। আচ্ছা, আমাদের তিনটা ইকুয়েশনে তিনটা ভ্যারিয়েবল থাকার কথা ছিল, ফোর্থ একটা ভ্যারিয়েবল চলে এসছে I0। এই I0 কারেন্টকে সার্কিটের অন্য কোনো মেশ কারেন্টের মাধ্যমে রিপ্লেস করতে হবে। মেশ কারেন্ট মানে হচ্ছে এই যে লাল কালি দিয়ে যেগুলো লেখা, I1, I2, I3। তো I0 কারেন্টটা সার্কিটে কোথায় আছে এটা প্রশ্নেই লেখা থাকবে। এই যে প্রশ্নে দেখেন দেখানো আছে এই জায়গাটা, এই জায়গাটা হলো I0 কারেন্ট। তো I0কে আমরা যদি মেশ কারেন্ট দিয়ে লিখতে চাই, তাহলে দেখেন তো কি দেখা যাচ্ছে, এই জায়গার কারেন্টটাকে ওরা নাম দিছে I0। আর এই জায়গাটার সাথে মেশ কারেন্ট কীরকম? এই 10 ওহমের মধ্য দিয়ে যে মেশ কারেন্ট সেইটাই। সেটা কত? এই যে এই I1 যাচ্ছে নিচের দিকে, আর এই I2 যাচ্ছে উপরের দিকে। তাহলে নিচের দিকের নেট কারেন্ট কত? I1 মাইনাস I2, রাইট? সেটাই আসলে I0। যদি I0 এর ডিরেকশন উপরে হইতো তাহলে কি লিখতাম? যদি I0 এর ডিরেকশন উপরে I2 হতো মাইনাস তখন উপরের দিকে নেট কারেন্ট লেখা লাগতো, রাইট? উপরের দিকে নেট কারেন্ট মানে I2 মাইনাস I1। এই তো বুঝেছি মোটামুটি।
আর কারো সমস্যা আছে কি? স্যার আরেকবার একটু পুরোটা নাকি জাস্ট এই আই নটেরটা? না, এই যে এই পার্টটুকু আই নটের এই পার্টটুকু। আচ্ছা, 4i নটটা কোথায় আসলো সেটা তো বুঝছি, একটু ডিফারেন্ট কালি নেই। এই যে এই লুপ 3তে বা মেশ 3তে যখন আমরা কেভিএল লিখতে যাচ্ছি তখন এখানে একটা ভোল্টেজ সোর্স পাওয়া গেল। ভোল্টেজ সোর্সের মানটা হচ্ছে 4i নট। তো সেটা আমরা ডিরেক্টলি লিখতে পারি সূত্রে 4i নট। এখন এই আই নট তো একটা মানে আনওয়ান্টেড ভ্যারিয়েবল, আমরা তো আই নট ইকুয়েশনে চাই নাই। আমরা চাচ্ছিলাম ইকুয়েশনটা হবে একটা 3 ভ্যারিয়েবল ইকুয়েশন, i1 i2 i3। সো আই নটকে এই i1 i2 i3 দিয়ে রিপ্লেস করতে হবে। সেটার জন্য এই জায়গায় তাকায় লাভ নাই, তাকাইতে হবে সার্কিটে মেইন আই নটটা ওরা কোথায় দিছে, কোন কারেন্টটার নাম আই নট দিয়ে রাখা। সেই কারেন্টটা হলো এই যে এইটা, এটা প্রশ্নে দেয়া আছে যে এই কারেন্টটার নাম আই নট কারেন্ট। এখন এই কারেন্টটাকেই আমরা আই নট না বলে মেশ কারেন্ট দিয়ে তো বলতে পারি। কিভাবে বলতে পারি? আই নট হলো 10 ওহম রেজিস্টরের মধ্য দিয়ে উপর থেকে নিচের দিকে কারেন্ট। তো তাকান এবার, 10 ওহম রেজিস্টরের মধ্যে আমরা যখন এই যে কেভিএল লিখতেছিলাম তখনই তো এই জিনিসটা লিখছি। 10 ওহমের মধ্যে উপর থেকে নিচে কত কারেন্ট যাচ্ছে? নিচে যাচ্ছে i1, উপরে যাচ্ছে i2। তার মানে নিচের দিকে নেট রেজাল্টেন্ট কারেন্ট যাচ্ছে i1 মাইনাস i2। সেটাকেই প্রশ্নে আসলে আই নট হিসেবে লেখা ছিল। অতএব আই নট ইকুয়ালস টু i1 মাইনাস i2। বুঝছি? ইয়েস স্যার, ক্লিয়ার। ওকে, আমি জাস্ট ছোট্ট দুইটা প্রশ্ন করে বুঝাই দিই, আর যদি কারো সমস্যা থাকে। ধরেন আই নটটা যদি এইখানে থাকতো, বলতো এইটা হচ্ছে আই নট, তাহলে বলেন তো আই নটকে কীভাবে মেশ কারেন্ট দিয়ে রিপ্লেস করতাম? 24 ওহম স্যার শুধু i2 তো i2ই আসতো নাকি একটু দেখেন তো আর কেউ? মাইনাস i2। মাইনাস i2 আসতো, কারণ i2 এর ডিরেকশন আমরা 24 ওহমের মধ্য দিয়ে ধরছি উপর থেকে নিচে। প্রশ্নে বলা আছে আই নট হলো 24 ওহমের মধ্য দিয়ে নিচ থেকে উপরে, তাহলে আই নট সমান তখন মাইনাস i2 রিপ্লেস করে দিত। এই ব্যাস, এবার 3 ভ্যারিয়েবল, এটা ক্যালকুলেটরে বসাই দিবেন, সলভ হয়ে যাবে, অঙ্ক শেষ। আচ্ছা, তো এটার অ্যান্সারটা নিচে দেয়া আছে বা বইয়েও করা আছে, আপনারাও করে দেখবেন অ্যান্সার ঠিকঠাক মতো আসে কিনা। ওকে, ঠিক আছে। লাস্ট এক্সাম্পল, নোড অ্যানালাইসিসের সর্বশেষ এক্সাম্পল যেটা ছিল সেটার কথা একটু মনে করেন। কি ছিল ওটা? সুপার নোড অ্যানালাইসিস, মনে পড়ে? এখানেও আমরা একই রকম একটা জিনিস শিখব, নাম হচ্ছে সুপার মেশ অ্যানালাইসিস। সুপার নোড কেন লাগছিল, কখন লাগছিল একটু দেখে আসি। এই যে দুইটা নোডের মধ্যে যখন একটা ভোল্টেজ সোর্স চলে আসে তখন নর্মাল নোড অ্যানালাইসিস হয় না, সুপার নোড অ্যানালাইসিস করা লাগছিল। কেন? কারণ এই নোড থেকে এই নোডে কত কারেন্ট যাচ্ছে সেটাকে আমরা V/R দিয়ে রিপ্লেস করতে পারি না। এই দুইটা নোডের মধ্যে কোনো রেজিস্ট্যান্স আছে কিনা আমরা জানি না। সো এই কেসটাতে একটা স্পেশাল মেথড লাগছিল সুপার নোড। আজকে আমরা শিখব সুপার মেশ। তাহলে গেস করেন তো সুপার মেশ কখন লাগবে? সার্কিটের মধ্যে কি থাকলে? কি মনে হয়? সুপার নোড প্রয়োজন পড়ছিল যখন দুইটা নন রেফারেন্স নোডের মধ্যে একটা ভোল্টেজ সোর্স ছিল। সুপার মেশ কখন লাগতে পারে? এটা কি কারেন্ট সোর্স থাকবে? গুড, কারণ দেখেন এই যে আমরা যে দুইটা অ্যানালাইসিস মেথড শিখতেছি, নোড লুপ, এই দুইটা ইন্টারচেঞ্জ হচ্ছে আর ভোল্টেজ কারেন্ট ইন্টারচেঞ্জ হচ্ছে। এখানে আমরা নির্ণয় করতাম নোড ভোল্টেজ, আজকে নির্ণয় করতেছি মেশ কারেন্ট। সো এইখানে একটা ভোল্টেজ সোর্স এসে উপস্থিত হইলে বিষয়টা ঝামেলার হয়ে যেত। আজকের অ্যানালাইসিসে একটা কারেন্ট সোর্স এসে উপস্থিত হইলে ঝামেলা হয়ে যাবে।
ভোল্টেজ সোর্সটা ছিল কোথায়? দুইটা নোডের মধ্যে। তাহলে কারেন্ট সোর্সটা এরকম কোথায় থাকবে? দুইটা মেশের মধ্যে। মেশের মধ্যে। ভেরি গুড। চলেন দেখি এক্সাম্পলটা। এইটা সার্কিট উইথ কারেন্ট সোর্স। এই সার্কিটে মেশ অ্যানালাইসিস করতে গেলে ঝামেলাটা কি হবে দেখেন। আমরা একটু মেশ অ্যানালাইসিস শুরু করি। ধরেন I1 মানে ফার্স্ট মেশে, এখান থেকে শুরু করলাম। প্রথমে কি পাচ্ছি বলেন? -20 -20। তারপরে প্লাস 6i 6I1। আচ্ছা, তারপরে প্লাস 2i1 -2 I1 I2। এইটা একটা কারেন্ট সোর্স। এই কারেন্ট সোর্সের দুই প্রান্তের বিভব পার্থক্য মানে ভোল্টেজ কত, সেটা তো আমার জানার কোনো উপায় নাই। দেখেন, খেয়াল করছেন, 6 ওহমের ভোল্টেজকে আমরা লিখতে পারছিলাম V = IR এভাবে। 2 ওহমেও তাই করলাম। বাট এটা তো একটা সোর্স, এই সোর্সের তো কোনো রেজিস্ট্যান্স সম্পর্কে কিছু জানি না। তাহলে যেহেতু জানি না, এখানে আমরা নর্মালি KVL লিখতে পারবো না বা নর্মাল নিয়মে মেশ অ্যানালাইসিস করতে পারবো না। সুপার মেশ অ্যানালাইসিস করতে হবে। ওকে, কিভাবে করব সুপার মেশ? কি করব? সুপার নোডে কি করা লাগছিল কারোর কি মনে আছে? এই ছবিটায় দুইটা মিলে একটা হয়ে গেছিল না এরকম কিছু। এক্স্যাক্টলি, দুইটা নোড মিলে একটা সুপার নোড হয়ে গেছিল। ওই দুইটা নোডের মাঝখানে ওই ভোল্টেজ সোর্স এবং তার প্যারালালে আর যা যা ছিল সব কিছু আমরা খুলে ফেলে দিছিলাম। তাহলে এখানে কি হবে? দুইটা মেশ মিলে একটা মেশ হয়ে যাবে এবং সেই দুইটা মেশের মাঝখানে যা যা আছে সিরিজে সেগুলো খুলে ফেলে দিব। দেখেন, এই যে এটা আমার ফার্স্ট মেশ, এটা হচ্ছে সেকেন্ড মেশ। এই দুইটা মেশের মাঝখানে আমি ঝামেলায় পড়ে গেছি। সো যাহা ঝামেলা তৈরি করতেছে তাকে পুরোটা খুলে ফেলে দিব। এই লাইনটা একেবারে এই যে নন এক্সিস্টিং, নাই, ফেলে দিছি। ফেলে দেওয়ার পরে এই পুরোটা তাহলে এখন একটা মেশের মতো হয়ে গেছে না? এই মেশটা এখন আমরা সলভ করব। এই মেশটার নামই হলো সুপার মেশ। বাট খেয়াল করেন, যদিও পুরোটা একটা মেশ, মানে এটা তো আমরা কল্পনা করে নিছি যে পুরোটা একটা মেশ, আসলে তো আর একটা না। সো মেশ কারেন্ট কিন্তু দুইটাই আছে। এখানে এই যে I1 আছে, এখানে এই I2ও কিন্তু আছে। সো এই দুইটাকেই মানে সার্কিটের ভেরিয়েবল দুইটা দিয়ে এখন আমরা একটা ইকুয়েশন পাবো এই পুরো মেশে। নরমালি কি হইতো? দুইটা মেশ কারেন্ট থাকলে, দুইটা মেশ থাকলে দুইটা ইকুয়েশন পাওয়া যেত। এখন পাবো একটা। ওই সেম চিন্তা করে দেখেন, সুপার নোডের ঝামেলার মতোই। সুপার নোডে এরকম ইকুয়েশন কম পাওয়া যেত, তখন আবার এক্সট্রা ইকুয়েশন একটা খুঁজে আনা লাগতো। এইখানে কিভাবে একটা এক্সট্রা ইকুয়েশন পাওয়া যায় কেউ কি গেস করতে পারবেন? দেখাবো আমি একটু পরে, দেখি আপনাদের মাথায় কিছু আসে কিনা। প্রবলেমটা বুঝছেন? দুইটা মেশে দুইটা ইকুয়েশন পাওয়ার কথা। স্যার একটা কোশ্চেন আছে। আচ্ছা, হ্যাঁ বলেন। স্যার এই যে যেখানে যদি আমরা যে মাঝখানে যদি সব কম্পোনেন্টস গুলো যদি খুলে ফেলি আর এটা যদি একটা সিরিজের মতো হয়, তাহলে I1 থেকে I2 মাইনাস করুন নাকি I2 থেকে I1 মাইনাস করুন, সেটা ওই কি যে আপনি যেদিকে ঘুরতেছেন তার উপর ডিপেন্ড করে, ঠিক আছে? তবে এইখানে অবশ্য মাইনাস তো লাগবেই না মনে হয় কোথাও। আচ্ছা দাঁড়ান, দেখাচ্ছি আমি, একটু ওয়েট করেন। হ্যাঁ, তো যেটা বলতেছিলাম, যেহেতু আমি পুরো মেশে একবারে অ্যানালাইসিসটা করব, মাত্র একটা ইকুয়েশন পাবো। ভ্যারিয়েবল I1 I2, দুইটা ভ্যারিয়েবল, একটা ইকুয়েশন। I1 I2-র মধ্যে এক্সট্রা আরেকটা সম্পর্ক দরকার পড়বে। কেউ কি গেস করতে পারেন সেটা কোথা থেকে আসতে পারে? যে মেশে যে কমন পার্টটা আমরা Right. খুলে ফেলে দিই ওইটা নিয়ে। ওইখানেও চিন্তা করে দেখেন, নোড অ্যানালাইসিসেও এরকম ছিল। ওই যে যে ভোল্টেজ সোর্সটা ফেলে দিছিলাম, ওই ভোল্টেজ সোর্সের ভোল্টেজের মানের সাথেই দুইটা নোড ভোল্টেজের একটা সম্পর্ক ছিল। একটু দেখে আসি চট করে না হয়। এই যে V1 এবং V2-র মধ্যে এক্সট্রা ইকুয়েশনটা কি পাইছিলাম বলেন দেখি।
V2 মাইনাস V1 সমান 2 ভোল্ট। এখানেও তাহলে ওই যে ঝামেলা করছিল, যাকে ফেলে দিছিলাম 6 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স, এই 6 অ্যাম্পিয়ারের সাথে I1 I2 এর সম্পর্কটা কি দেখি, কে বলতে পারেন? I plus I1 equals to 6. আরেকবার বলেন। I2 minus I1 equals to 6. ভেরি গুড। 6 অ্যাম্পিয়ারের ডিরেকশন উপরের দিকে, এইখানে I2 এর ডিরেকশন উপরে, I1 এর ডিরেকশন নিচে, তাহলে উপরের দিকে নেট কারেন্ট হলো I2 মাইনাস I1, সেটাই অ্যাকচুয়ালি 6 অ্যাম্পিয়ার হবে। এই তো দুইটা ইকুয়েশন পাওয়া গেলে সলভ করে ফেলবো। আচ্ছা, আমি একটু লিখে দেখাই এবার ইকুয়েশনগুলো, আস্তে আস্তে লিখি। আচ্ছা স্যার, জি, যখন ধরেন ল্যাবরেটরি এক্সপেরিমেন্ট বা প্র্যাকটিক্যাল লাইফে যখন এরকম করতে হয়, সিচুয়েশনে পড়তে হয়, তখন কি আসলে কি আমরা কম্পোনেন্টস খুলে ফেলে দিই নাকি থাকে? ও না, প্র্যাকটিক্যালি তো আমার এই মেজারমেন্টের এইসব মেথড দরকার নাই। প্র্যাকটিক্যালি তো আমার হাতে ভোল্টমিটার আছে, অ্যামিটার আছে, ওভাবেই আমরা মেজার করব। এই মেথড তো আমরা শিখতেছি হচ্ছে হাতে কলমে বা থিওরিটিক্যাল ক্যালকুলেশনের জন্যই। প্র্যাকটিক্যালি তো নোড অ্যানালাইসিসও করার দরকার নেই, মেশ অ্যানালাইসিসও দরকার নেই। আমার যে ব্রাঞ্চের কারেন্ট দরকার সেখানে একটা অ্যামিটার ধরবো, যেখানে ভোল্টেজ মেজার করা দরকার সেখানে একটা ভোল্টমিটার ধরবো, শেষ, কাজ শেষ। ওকে, লিখি। এতক্ষণে কে ক্লাসে জয়েন করতেছে? আচ্ছা, তো সার্কিটটা আমি একবারে ওই মেশ খোলা অবস্থাটাই আঁকি, ডান পাশের ছবিটা। 6 10 4। ভোল্ট। আচ্ছা, কোন জায়গাটা খুলে ফেলছি সেটা একটু মনে মনে খেয়াল রাখতে হবে, তা না হলে একটা ঝামেলা আছে। কোথায় ছিল আমাদের এই সিরিজ কানেকশনটা? 6 ওহম এবং 10 ওহমের মধ্য দিয়ে এই জায়গাটা আমরা খুলে ফেলছি, রাইট? ওকে, সো মেশ কারেন্ট দুইটা কীরকম ছিল? এইটা ছিল I1, এটা ছিল I2, ঠিক আছে? এখন এই যে পুরো সুপার মেশটা পেলাম, এই সুপার মেশের মধ্যে কেভিএল অ্যাপ্লাই করব। এখান থেকে শুরু করি, বলেন প্রথমে কি পাচ্ছি? -20, তারপরে এখানে 6 into I1. হ্যাঁ, এইখানে শুধু 6 ইন্টু I1ই কিন্তু আসবে, I2 আসবে না। মানে ওই যে একজন মনে হয় ভাবতেছিলেন যে যেহেতু মাঝখানের জায়গাটা খুলে ফেলছি, তাইলে I2 এখন কি এই পুরো জায়গাটার মধ্যেই চলে এসছে? তা কিন্তু হয় নাই। I2 যে মেশের কারেন্ট ছিল ওইটুক মেশের মধ্যেই আছে, অর্থাৎ I2 এতটুকুর মধ্যেই আছে, I1 এই এতটুকুর মধ্যেই আছে, যদিও মাঝখানে কিছু নাই, বাট তাও মেশ কারেন্ট যে মেশে ছিল সেই মেশেই সে আছে। লিখি 6I1, তারপরে কি আসবে? Plus 10 I2. 10 এর সাথে আসবে অনলি I2, কারণ আমি অন্য মেশে চলে এসেছি যেখানে I1 এর কোনো কাজ কারবার নাই। তারপরে 4I2 ইকুয়ালস টু 0। এই হচ্ছে আমার প্রথম ইকুয়েশন। আর এক্সট্রা ইকুয়েশনটা তো আমরা নিজেরাই একটু আগে বুঝে ফেলছি, কি যেন ওই যে 6 অ্যাম্পিয়ারের সাথে রিলেশনটা, I2 মাইনাস I1 ইকুয়ালস টু 6। বুঝছেন তো এটা কিভাবে লিখছি? এই যে এই জায়গাটায় তাকায়, এইখানে উপরের দিকে I2, নিচের দিকে I1, আবার উপরের দিকেই দেখানো 6 অ্যাম্পিয়ার। ব্যাস, এবার এই দুইটা ইকুয়েশন সলভ করলে আমরা সার্কিটের মেশ কারেন্টগুলো পেয়ে যাব। I1 I2 সলভ করা যাবে। Sorry.
আচ্ছা, এখন আমরা দেখব যে ওকে, সো এই প্রশ্নটা নিয়ে কারো কনফিউশন আছে, কোনো সমস্যা? এনিওয়ান? আচ্ছা, ঠিক আছে। এখানে সুপার মেশ নিয়ে একটু কিছু কথা লিখছে, এমন কঠিন কিছু না। সুপার মেশের মধ্যে যে কারেন্ট সোর্স এসে পড়ছিল সেটাকে আমরা প্রথমে ইগনোর করতেছি ঠিকই, বাট ইট ইজ নট কমপ্লিটলি ইগনোরড, পরে কিন্তু কাজে লাগতেছে। কোথায় কাজে লাগছে কারেন্ট সোর্সটা? সেকেন্ড ইকুয়েশন বের এই করতে। সেকেন্ড ইকুয়েশনে। ঠিক নোডাল অ্যানালিসিসের মতোই। নোডাল অ্যানালিসিসে প্রথমে ভোল্টেজ সোর্সটা ফেলে দিছিলাম, ভালো কথা, বাট পরে কিন্তু ওই ভোল্টেজ সোর্সটা ইউজ করেই নোড ভোল্টেজের মধ্যে আরেকটা ইকুয়েশন পাইছিলাম। আচ্ছা, এই জিনিসটা কি বুঝছেন একটু বলেন তো দেখি কেউ আমাকে। কে কি বুঝলেন এই সেকেন্ড পয়েন্টটা থেকে? এনিওয়ান? স্যার ঠিক এরকম যে দুইটা ডিফারেন্ট মেশের লাইক কারণে একটা নেট কারেন্ট আসতেছে, সো তার নিজস্ব কোনো ইন্ডিভিজুয়াল কারেন্ট নেই, যেমন I1 একটা স্পেসিফিক কারেন্ট, I2 স্পেসিফিক কারেন্ট, বাট এখানে কম্বাইন একটা কারেন্ট আসতেছে। কাছাকাছি, হ্যাঁ ঠিকই বলছেন মোটামুটি। এই যে পুরো একটা মেশ আঁকলাম, বাট সেই মেশে নতুন কোনো কারেন্ট ভ্যারিয়েবল কিন্তু নাম দেই নাই। ওই মেশের নিজের কোনো ভ্যারিয়েবল কারেন্ট নাই। ওই মেশে কন্ট্রিবিউশন আছে কোন কোন মেশের? মেশ 1 এবং মেশ 2 এর। সো এতটুকু জায়গার মধ্যে মেশ 1 এর কারেন্ট আর এতটুকু জায়গার মধ্যে মেশ 2 এর কারেন্ট, এই মিলেই টোটাল সুপার মেশটা তৈরি হয়েছে। সুপার মেশের নিজস্ব কোনো মেশ কারেন্ট নাই। আচ্ছা, আর কি? এই তো ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, সো আমাদের নোডাল অ্যানালিসিস এবং মেশ অ্যানালাইসিস দুইটা মেথডই মোটামুটি শেখা শেষ। এই হচ্ছে চ্যাপ্টার 3 এর মূল পড়াশোনা। আমরা একটু কনক্লুশন টানবো হচ্ছে কিছু ইন্সপেকশন বা কিছু অবজারভেশন বলতে পারেন, যে দুইটা মেথড যে আমরা শিখলাম, এই দুইটা মেথডের মধ্যে কখন কোন মেথডটা ইউজ করা ইজিয়ার, কখন মেশ অ্যানালাইসিস করব, কখন নোড অ্যানালাইসিস করব, সেইটা একটু নিজেরা বুদ্ধি খাটাই, বোঝার চেষ্টা করি। যে কোনো অঙ্কই নোডাল অ্যানালাইসিস করেও মিলবে, মেশ অ্যানালাইসিস করেও মিলবে, তাতে সমস্যা নেই, বাট ইজিয়ার ওয়ে কোনটা সেটা বোঝার উপায়টা কি। যেমন ধরেন এখানে অনেক বড় একটা সার্কিট দিছে। আচ্ছা, এই সার্কিটটাতে উপরে অবশ্য এখানে বলে দিছে যে নোড ভোল্টেজের ইকুয়েশনগুলা লেখো। এই সার্কিটে টোটাল নোড কয়টা আছে? যদিও এখানে আইডেন্টিফাই করা, তাও আপনারা নিজেরা একটু খুঁজে বের করেন দেখি। টোটাল নাম্বার অফ নোডস, পাঁচটা। চারটা নোড ওরাই আইডেন্টিফাই করে দিছে, খেয়াল করেন। এই হচ্ছে নোড 1, এই পুরো জায়গাটা হলো নোড 2, মাঝখানের ছোট্ট জায়গাটা নোড 3, এইটা হলো নোড 4, আর নিচে যেটা আছে একটা কমন বা গ্রাউন্ড বা নোড 0, যেটার ভোল্টেজও 0। তো এইখানে মেশ যদি গুনতে বলি, একটু গোনেন তো কয়টা মেশ? সাতটা। কয়টা? 7, 7টা। রাইট, আমি একটু দেখি, 1 2 3 4 5 আর উপরে 6 7। সো এখানে যদি আমি মেশ কারেন্টকে ভ্যারিয়েবল ধরি, কয়টা ভ্যারিয়েবল পাবো? I1 I2 I3 ডট 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 I7 পর্যন্ত 7টা ভ্যারিয়েবল চলে আসবে, সেটা সলভ করা লাগবে। আর নোড ভোল্টেজ ধরলে কয়টা লাগতেছে? 1 2 3 4, 4টা ভ্যারিয়েবল। তাহলে অবশ্যই এখানে আমি মেশ অ্যানালাইসিস করতে যাব না, করতে গেলে খবর আছে। এখানে আমরা নোড অ্যানালাইসিস করব। এটা একটা বোঝার উপায়, বুঝছি, যে যেই ভ্যারিয়েবলটা কম,
মানে নাম্বার অফ নোটস কম নাকি নাম্বার অফ মেশ কম, যেটা কম সেটা দিয়ে করার চেষ্টা করব। আরেকটা হলো আমরা চেষ্টা করব সুপার মেশ সুপার নোড অ্যাভয়েড করার। সুপার নোড কখন আসতো? যখন দুইটা নোডের মধ্যে একটা ভোল্টেজ সোর্স এসে হাজির হতো। সেরকম কি এখানে আছে? না স্যার। নাই। সুপার মেশ কখন হয়? যখন দুইটা মেশের মাঝখানে একটা কারেন্ট সোর্স এসে হাজির হয়। সেরকম কি এখানে আছে? জি স্যার, একটা আছে। এই যে এখানে আছে। সো এই জায়গায় আমি নর্মাল মেশ অ্যানালাইসিসও করতে পারবো না, সুপার মেশ করা লাগবে। বিশাল ঝামেলা, এমনিতেই তো 7টা ভেরিয়েবল, আবার সুপার মেশ, তো অঙ্ক করতে জীবন শেষ হয়ে যাবে। সো এখানে আমরা ভুলেও মেশ অ্যানালাইসিস করার চেষ্টা করব না। তো এই হচ্ছে দুইটা অবজারভেশন। কি কি? একটা হলো যে যেখানে ভ্যারিয়েবল কম বা ইকুয়েশন কম আসবে সেটা অ্যাপ্লাই করার চেষ্টা করব। সেকেন্ড অবজারভেশন হলো যে সুপার নোড সুপার মেশ অ্যাভয়েড করা যায় কিনা সেটা ট্রাই করব। সো যেহেতু এখানে কারেন্ট সোর্স আছে, মেশ করতে গেলে সুপার মেশ চলে আসবে, এই জন্য এটা অ্যাভয়েড করে নোডাল অ্যানালাইসিস করব। ওকে, আরও একটা অবজারভেশন বলি যেটা আসলে প্রথম কথাটার সাথেই মিলে যায়। নাম্বার অফ নোড কম হইলে নোডাল অ্যানালাইসিস করব, তাই তো? নাম্বার অফ নোড কোন ধরনের সার্কিটে কম হয়? সিরিজ সার্কিটে নাকি প্যারালাল সার্কিটে? সিরিজে। নাম্বার অফ নোড কখন কম হয়? দেখেন উল্টা হয়ে গেল না? সে এটা একটা সোর্স, এই একটা, দুইটা, তিনটা, চারটা দিলাম, সব প্যারালাল করে দিলাম। কয়টা নোড সার্কিটে? বলেন, বাম পাশের সার্কিটে নোড কয়টা? লেফট সার্কিটটাতে কয়টা নোড? পারতেছি না, সোজা জিনিস। এনিওয়ান? বাম পাশের সার্কিটে কয়টা নোড? সহজ প্রশ্ন তো। এই যে এইটা একটা নোড, এটা একটা নোড, মাত্র দুইটা নোড। তো দেখেন ডান পাশেও আমি সেম 4টা রেজিস্টর দিয়েই একটা সার্কিট আঁকছি, বাট এই সার্কিটে নোড কয়টা হয়েছে? ডান পাশের সার্কিটে গুনে বলেন। ডান পাশের সার্কিটে কয়টা নোড কাউন্ট করে বলেন কেউ। ঘুমাই গেছে সবাই। আলিনুর রহমান আবির বলেন, ডান পাশের সার্কিটে নাম্বার অফ নোড কয়টা? পাঁচটা। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তাহলে দেখেন সিরিজ সার্কিটে নাম্বার অফ নোড অনেক বেশি হয়ে যায়। প্যারালাল সার্কিট মানেই তো হলো প্যারালাল এলিমেন্টগুলো মাত্র একটা কমন নোডে কানেক্টেড, সো সেখানে নাম্বার অফ নোড কম থাকে। এনিওয়ে, তো কি যেন বলার জন্য এটা বললাম, হ্যাঁ। সো নাম্বার অফ নোড কম হইলে নোডাল অ্যানালাইসিস করব। নাম্বার অফ নোড কখন কম হবে? যখন ওই সার্কিটে প্যারালাল এলিমেন্ট বেশি থাকবে। যেমন এই সার্কিটে দেখেন মোটামুটি প্যারালাল এলিমেন্ট আছে, এই যে এই দুইটা প্যারালাল, এইখানে এই দুইটা প্যারালাল, এখানে এই দুইটা প্যারালাল, সো বেশ প্যারালাল এলিমেন্ট এখানে আছে। এজন্য এখানে নোডাল অ্যানালাইসিস করাটাই অপেক্ষাকৃত ইজিয়ার হবে। পরের ছবিটাতে যাই। আচ্ছা, এই সার্কিটে মেশ তো দেখতেই পাচ্ছেন, ওরাই আইডেন্টিফাই করে দিছে কয়টা মেশ। 1 2 3 4 5, 5টা মেশ। সো মেশ অ্যানালাইসিস করতে গেলে 5টা ভেরিয়েবল সলভ করতে হবে। আর যদি নোড অ্যানালাইসিস করতে চাইতাম, দেখেন তো কয়টা নোড আছে, খুঁজে বের করেন। অনেকগুলো নোড এখানে, সবাই একটু ঠান্ডা মাথায় খুঁজে বলেন দেখি কয়টা নোড। এই সার্কিটে নাম্বার অফ নোডস কয়টা, খুঁজে বের করেন। স্যার 9টা।
আমার মনে হয় 10টা আসতেছে। আর কেউ গুণে হ্যাঁ, বের 10 করতে পারছেন? হ্যাঁ 10টা, ওই 2 আমার 10টা 10 আসলে এই যে এখানে একটা ছোট্ট নোড আছে বা এইখানে একটা আছে, এগুলো বাদ যেতে পারে আপনার হিসাবে। হ্যাঁ, তো 10টা নোড, তার মানে যদি আমরা এখানে নোড ভোল্টেজ অ্যাসাইন করতাম V1 V2 V3 আপ টু V10, 10টা ইকুয়েশন সলভ করা লাগতো। তো সেই জায়গায় মেশ অ্যানালাইসিস করলে অর্ধেকেই হয়ে যাচ্ছে, 5টা মেশ লাগতেছে। সো অবশ্যই এখানে আমরা মেশ অ্যানালাইসিস করব। অন্য অবজারভেশনগুলো দিয়েও যদি একটু মেলানোর চেষ্টা করি, এখানে আমরা সুপার মেশ কি কোথাও পাচ্ছি? 2টা মেশের মাঝখানে কারেন্ট সোর্স আছে কোথাও? 2টা আছে। ওগুলা কি কারেন্ট সোর্স? ও না, সরি ওগুলো হচ্ছে ভোল্টেজ সোর্স। তো ভোল্টেজ সোর্স মেশ অ্যানালাইসিসে থাকলে আমার কোনো সমস্যা নেই, বরং আরও সোজা। এটার ভোল্টেজ সোর্সের মান ডিরেক্টলি লিখে দিতে পারি, +4 বা -4। আচ্ছা, আর অন্যদিকে যদি আমরা নোড অ্যানালাইসিস করতে যেতাম, 2টা নোডের মাঝখানে কি ভোল্টেজ সোর্স এসে হাজির হইতো নাকি হইতো না? বেশ কিছু জায়গাতেই হইতো, এখানে হচ্ছে, এখানেও হচ্ছে, তাই না? সো এই ভোল্টেজগুলোর জন্য, এই ভোল্টেজ সোর্সগুলোর জন্য তখন আবার সুপার নোড অ্যানালাইসিস করা লাগতো। তাহলে একে তো ইকুয়েশন বেশি, আবার সুপার নোড, তো ভয়াবহ একটা অবস্থা। সেই জন্য এই সার্কিট সলভ করার জন্য মেশ কারেন্টই যথাযথ ওয়ে। সবাই বুঝছি? ওকে, তো এতক্ষণ আমি যা যা আলোচনা করলাম সেগুলোই আসলে এইখানে লেখা আছে। একেবারে রিডিং পড়ার জিনিস, পড়েন একটু নিজেরা 2 মিনিট রিডিং পড়েন। যদি কারোর কোনোটা বুঝতে সমস্যা হয় আমাকে বলতে পারেন। সিরিজ, প্যারালাল, ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্স, ফি1 নাম্বার অফ ভ্যারিয়েবল, যা যা বলছি এখানে দেখেন লেখা আছে। কারো কি স্লাইডে কোনো কিছু বুঝতে সমস্যা আছে? এনিওয়ান? স্যার 2 নাম্বার পয়েন্টটা একটু ইফ নোড ভোল্টেজেস আর রিকোয়ার্ড ইন মেবি এক্সপেরিয়েন্ট আপনি নোড অ্যানালাইসিস। আচ্ছা, মানে কোশ্চেনে কি চাওয়া হয়েছে? কোশ্চেনে হয়তো আপনাকে বলতে পারে যে ওই রেজিস্টারের মধ্য দিয়ে কারেন্ট কত সেটা নির্ণয় করো, অথবা বলতে পারে অমুক রেজিস্টারের মধ্যে, অমুক রেজিস্টারের অ্যাক্রসে ভোল্টেজ কত সেটা নির্ণয় করো। তো আপনি যদি দেখেন যে মোটামুটি মেশ অ্যানালাইসিস বা নোড অ্যানালাইসিস দুইভাবে করলেই একই নাম্বার অফ ভ্যারিয়েবল আসতেছে বা অঙ্কটা অলমোস্ট সেম সাইজেরই হবে, তখন আপনি এই পয়েন্টটার দিকে একটু নজর দিতে পারেন যে কোশ্চেনে কি কোনো ভোল্টেজ অ্যান্সার চাইছে নাকি কোনো এলিমেন্টের কারেন্ট অ্যান্সার চাইছে। যদি ভোল্টেজ চাওয়া হয় তখন আপনি তাহলে নোড অ্যানালাইসিসটা করতে পারেন, কারণ নোড অ্যানালাইসিস করলে একবারেই অ্যান্সারগুলো চলে আসে ভোল্টেজ, এই নোডের ভোল্টেজ কত, ওই নোডের ভোল্টেজ কত, সেটাই চলে আসে। আর যদি কারেন্ট চাওয়া হয় যে অমুক রেজিস্টরটার মধ্য দিয়ে কত কারেন্ট ফ্লো হচ্ছে নির্ণয় করো, তখন আপনি মেশ অ্যানালাইসিস করতে পারেন, কারণ মেশ অ্যানালাইসিস করলে অ্যান্সারগুলো একেবারে অ্যাম্পিয়ারে মানে কারেন্টে চলে আসে। একটা থেকে আরেকটাতে আমরা কনভার্ট করতেই পারবো ওই যে V=IR দিয়ে, বাট যেটা অ্যান্সারে চাওয়া হয়েছে সেভাবে যদি আপনি ডিরেক্টলি করেন তাহলে হয়তো অঙ্কটা 2-3 লাইন একটু কম লাগবে, একটু ছোট হবে। এই যদি এরকম কখনো হয় যে আনসার চাচ্ছে আমাদের ভোল্টেজের আনসার, বাট ধরেন মেশে করলে এটা আরো ইজি হয়, তখন কি করব? হ্যাঁ, করতে পারেন, মানে যেটা ইজি হয় সেটা দিয়েই করবেন। ওই যে আগের যেটা বললাম যে ধরেন আপনি দেখতেছেন যে নোডে করতে গেলে ওখানে নাম্বার অফ নোড অনেক বেশি, তখন আপনি আগে মেশে করে অ্যান্সারটা কারেন্টেই বের করবেন, সেই কারেন্টকে এরপরে V=IR দিয়ে ভোল্টেজে কনভার্ট করে লিখবেন, সেটা ইজিয়ার হবে। ওকে, ঠিক আছে, এই হলো আমাদের চ্যাপ্টার 3 শেষ। আচ্ছা, একটুখানি কুইজটা নিয়ে কথা বলি, রেকর্ডিংটা তাহলে শেষ করে দেই। কারোর কোনো প্রশ্ন আছে আজকের ক্লাস নিয়ে?